So today we will mainly focus on the mathematical physics part that was left in the last class. So let me write it here. So by the way, any questions from previous class, or you haven't gone through the lectures? Any questions? No, sir. Okay. So I'm switching off my video. That will be best for all. So last class we were discussing about cross products, right? So cross products of two vectors কিভাবে আমরা ডিনোট করেছিলাম ভেক্টরটাকে a ক্রস b কি বলেছিলাম যদি ভেক্টর এরকম একটা ভেক্টর a হয় এরকম একটা ভেক্টর b হয় দিস ইজ ভেক্টর b দিস ইজ ভেক্টর a আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা হয় থিটাটাকে আমরা দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ সেজন্য পজিটিভ হবে আর আমাদেরকে এরকম একটা আরেকটা জিনিস আরেকটা ওয়েতে তোমরা দেখতে পারো তোমরা এই হাতটা এ থেকে স্টার্ট করে ওই যেরকম বলেছিলাম পামটাকে এর উপর রাখবে রেখে হাসতে করে হাতটা অন্য ভেক্টরের দিকে ঘোরাবে তার ফলে থামটা যেদিকে ডিরেকশন করে থাকবে সেদিকে হবে যদি তাহলে আমাকে এটা বলো যে এর ফলে যে a ক্রস b এর যে ডিরেকশনটা সেটা কোন দিকে হবে এনিওয়ান এরকম a b আছে a ক্রস b এর ডিরেকশনটা কোন দিকে হবে ফাস্ট আই ওয়ান্ট আ ফাস্ট আনসার এনিওয়ান am I audible ইয়েস স্যার বাইরের দিকে হচ্ছে তো বাইরের দিকে মানে জাস্ট উপরের দিকে তাই তো হ্যাঁ হ্যাঁ উপরের দিকে সো দিস উইল বি আপওয়ার্ডস আউট অফ দ্য পেজ এইগুলোকে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য একটা সার্টেন ডিরেকশন নিয়ে করা হয় যদি উপরের দিকে হয় তাহলে একটা তীরকে যদি উপরের দিকে রাখো তাহলে তীরের শুধু তুমি উপরের পার্টটা দেখতে পাবে মানে যেটা পয়েন্টি এন্ডস যেটা মানে এরকম দেখতে পাবে সেটাকে ডিনোট করা হয় এরকম করে এরকম একটা সার্কেল করে এরকম একটা ছোট্ট ডট তার মানে হচ্ছে তীরটা উপরের দিকে আছে মানে এদের ডিরেকশনের ফলে তীরটা উপরের দিকে আছে আর যদি এরকম হয় যদি আমি জাস্ট ঘুরিয়ে দিই যদি এটাকে দিস ইজ এ দিস ইজ বি and this is theta এর ফলে কিরকম হবে ডিরেকশনটা লিজা তাহলে এইরকম ইয়ের জন্য কোন দিকে ডিরেকশনটা হবে ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা কোন দিকে হবে ডাউনওয়ার্ড yes downwards out of the page below the page so Okay. downwards below the page এইটাকে ডিনোট করার জন্য এরকম করে বলে যে যেটা বো হয় বইয়ের যে এন্ডটা সেটাকে দেখতে পাবো সেটাকে ডিনোট করার জন্য এরকম করে দেখায় তাহলে এরপর থেকে আমরা যখন এই ডাউনওয়ার্ডস বিলো দ্য পেজের জন্য আমরা এরকম সিম্বল ইউজ করব আর আপওয়ার্ডস আউট অফ দ্য পেজের জন্য এরকম সিম্বল ইউজ করব ইট ইজ ক্লিয়ার কি কেন এসছে ব্যাপারটা ক্লিয়ার রাইট Yes, sir. okay so now we will see how we can get the cross product this cross product thing in a more compact way ধরো a ভেক্টরটা যদি থাকে a ভেক্টর আমরা কি বলেছিলাম ax
আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টরটা বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন সি ভেক্টর যদি এ ক্রস বি হয় সেটাকে আমরা এভাবে লিখব, এটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট ফর্ম। ফার্স্টে আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম করে লিখে দেব, তারপরে এর এলিমেন্টগুলোকে এভাবে লিখব এ এক্স এ ওয়াই এ জেড, মানে যার ঘরে যেটা, আই ক্যাপের জন্য এ এক্স, জে ক্যাপের জন্য এ ওয়াই, কে ক্যাপের জন্য এ জেড। তারপরে আমরা লিখব বি এর ভেক্টরটা, মানে যেটা সেকেন্ড ভেক্টরটা, তো বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, সো বি এক্স বি ওয়াই বি জেড যদি হয় তাহলে আমাকে দেখতে হবে কিভাবে করব, দিয়ে এর ফলে যে ভেক্টরটা হবে তার আই ক্যাপটা হবে, সরি তার আই ক্যাপটা হবে, ওকে সেটা লিখছি আই ক্যাপটা কি হবে, প্লাস জে ক্যাপটা হবে সেটা লিখছি কিভাবে হবে, প্লাস কে ক্যাপটা হবে কি সেটা আমি লিখছি। ওকে, নাও আই ক্যাপটা কিরকম হবে, এটা ইনটু এটা, let me write in a different color since we have a good smart board, smart tab. We will write this in red. So positive contributions will be in red and negative contribution is in blue. This is this one, and negative will be sorry for I cap this will be this and this will be negative. Okay, so we'll write AY BZ minus AZ BY, মানে ওর AY কম্পোনেন্টটা আর BZ কম্পোনেন্টটা তাদের গুণফল মাইনাস AZ কম্পোনেন্টটা আর BY কম্পোনেন্টটা তাদের গুণফল। এবার জে ক্যাপের জন্য আমাদেরকে উল্টো দিকে করতে হবে, জে ক্যাপের জন্য আমি এভাবে লিখব, পজিটিভটা কি বলেছি, পজিটিভটা বলেছি যেটা করার জন্য, তো জে ক্যাপের জন্য হবে, let me write it in this way, this and for this. ওকে, সো কি হলো, রেডটা পজিটিভ বলেছি, রেডটা পজিটিভ মানে এটা হবে এজেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড। ওকে, এরপরে পড়ে রইল কে ক্যাপ, কে ক্যাপের জন্য আমরা এটা করব আর এটা হবে মাইনাস, let me write it here, this will be ax by minus ay bx। সো একটা প্যাটার্ন লক্ষ্য করো, যখন আমরা আই ক্যাপটা লিখছিলাম তখন আই ক্যাপের যে কম্পোনেন্টগুলো সেগুলোর কোনো কন্ট্রিবিউশন ছিল না, তার মানে এই যে পার্টটা আই ক্যাপে লেখার ফলে এই পার্টটার কোনো কন্ট্রিবিউশন ছিল না, শুধু এইটুকু সাবম্যাট্রিক্সটা তার কন্ট্রিবিউশন ছিল, সেজন্য আমরা লিখেছি এওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই। কেন এটা মাইনাস হলো সেটা আমি পরে তোমাদেরকে বোঝাচ্ছি। সিমিলারলি জে ক্যাপের জন্য দেখো যে মানে ওয়াই জে ক্যাপের জন্য জে ক্যাপের যে কম্পোনেন্ট গুলো এ ওয়াই বি ওয়াই সেগুলোর কোনো কন্ট্রিবিউশন নেই এখানে, দেখো এজেড বিএক্স আছে আর এক্স বিজেড আছে। সিমিলারলি কে ক্যাপের জন্য দেখো কে ক্যাপের এই জিনিসটার কোনো কম্পোনেন্ট নেই, শুধু বাকি যে সাবম্যাট্রিক্সটা আছে এ এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই সেরকম হচ্ছে। তার মানে কি হলো,
যে মানে ক্রস প্রোডাক্টের পর যে ভেক্টরটা পাবো তার এক্স কম্পোনেন্টের জন্য ওই ভেক্টরটা এ বি ভেক্টরের এক্স কম্পোনেন্টটা আমার দরকার নেই, ওয়াই আর জি কম্পোনেন্টটা দরকার। এবার কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটা মনে রাখার একটা ইজি ওয়ে তোমাদেরকে আমি বলছি। ওকে, ইজি। স্যার এটাকেই তো বজ্রগুণন পদ্ধতি বলে। এটাকে কি বলে? বজ্রগুণন পদ্ধতি। বজ্রগুণন মিন্স what is the can you please help me regarding the English term? বজ্রগুণন means আমি জানি না। this is a determinant form. It's called determinant form in English. I will get back to you regarding the Bengali term. Okay, তোমার বেঙ্গলি টার্মটা কি হবে সেটা আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে, পরের দিনে। ওকে, this is called determinant form. Okay, this is called determinant form of cross product. আমি বুঝতে পারছি যে বজ্রগুণন মানে এই ক্রস মাল্টিপ্লিকেশন এই টাইপের জিনিস কিছু হতে পারে। গুণন মিন্স মাল্টিপ্লিকেশন। Yes sir, cross multiplication. ক্রস মাল্টিপ্লিকেশন, হ্যাঁ এরকম কিছু হতে পারে। সো মাই আমি অনেকদিন আগে বাংলাতে সায়েন্স পড়েছি, তো মানে আমার জাস্ট আউট অফ টাচ হয়ে গেছি। আমিও শিখবো বাংলা টার্মগুলো তোমাদের কাছ থেকে। ওকে, সো ডিটারমিনেন্ট ফর্ম অফ ক্রস প্রোডাক্ট, এইটাকে পজিটিভ নেগেটিভটা ভাবার জন্য উপায় হচ্ছে তুমি আগে এক কাজ করে নেবে। ফার্স্টে এটা লিখে নেবে এরকম করে, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, সো sorry, be not like this way. X someone, so X Y Z, let me write it now. X Y Z, তো এইটাকে যখন আমার অ্যান্টি ক্লকওয়াইজ হবে তখন পজিটিভ। এখানে অন্য কালার ইউজ করলে বেটার হতো, তাই না? কারণ আমি এখানে নীলটা অন্য কারণে ইউজ করেছিলাম। সো যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন হবে পজিটিভ, আর যদি this is like this, তার মানে আমার এক্স কম্পোনেন্টের জন্য কি বলেছিলাম, শুধু ওয়াই আর জেড এই কম্পোনেন্ট গুলো থাকবে। এখন দেখো কিন্তু দুটোর সেম কম্পোনেন্ট আসবে না, মানে এ ভেক্টরেরই ওয়াই আর জেড কম্পোনেন্টকে আমি গুণ করব না। তাহলে দেখো যদি এ ওয়াই নিই আর ফার্স্ট, আর তাহলে আমাকে বি জেড নিতে হবে, তাহলে এ ওয়াই বি জেড ওয়াই জেড সেটা পজিটিভ হবে। কিন্তু আমি যদি জেড আর ওয়াই নিই তাহলে সেটা নেগেটিভ হবে, এ জেড এ ওয়াই এ জেড বি ওয়াই নেগেটিভ। বোঝা যাচ্ছে জিনিসটা? এ জেড বি ওয়াই নেগেটিভ, আর এ ওয়াই বি জেড পজিটিভ। সিমিলারলি যদি আমার এ এর জেড কম্পোনেন্ট নিই আর বি এর এক্স কম্পোনেন্ট নিই, এ জেড বি এক্স এই অর্ডারে যদি নিই, এ জেড বি এক্স, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, তার মানে এটা কি হবে, এটা পজিটিভ হবে, পজিটিভ। সিমিলারলি যদি নিই এ এক্স বি জেড তাহলে এ এক্স বি জেডটা নেগেটিভ হবে। বোঝা গেল? কিন্তু যদি আমি সিমিলারলি যদি আমি এ এক্স এ ওয়াই নিই, এ এক্স বি ওয়াই নিই, সেটা পজিটিভ হবে। আর এ ওয়াই বি এক্সটা এটা নেগেটিভ হবে। তাহলে এটা বোঝা গেল যে কেন কি করে মনে রাখার সুবিধার জন্য। তো এই ফর্মুলা ইউজ করে, হ্যালো, হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা ওকে, তো এইভাবে ইউজ করে আমাদের ক্রস প্রোডাক্টটাকে বার করতে হবে এই জিনিসগুলো করার জন্য। ওকে, নাও দ্য থিং ইজ, now we will see that how can we write this cross product
as a two different this thing to as a এখানে আমরা সেই লিজার ওই প্রশ্নের উত্তরটা পাবো, এরিয়ার প্রশ্নের উত্তরটা আরো ভালো করে। সো ক্রস প্রোডাক্ট as a concept of area. Okay, now see, let's say these are two vectors. Okay, এটা একটা প্যারালোগ্রাম ধরে নাও। ওকে, এই ভেক্টরটা ভেক্টর এ, এই ভেক্টরটা ভেক্টর বি। ওকে, নাও এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা থিটা। let's assume the magnitude of two vectors A and B are respectively, তো A ভেক্টরের ম্যাগনিটিউড ধরে নিলাম আমরা স্মল a, B ভেক্টরের ম্যাগনিটিউড ধরে নিলাম B। তাহলে এইটা লেন্থ কত হবে? ম্যাগনিটিউড মানে লেন্থ। তাহলে এই যে লাইনটা 0 a a, let me write in a different way, O P Q R, তাহলে OP বাহুটার দৈর্ঘ্য কত হবে? What will be the length of this arm? Anyone? Lisa? Lisa? What will be the length of this arm? Lisa? কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি বলেছি যে এই কতটুকু ফলো করেছো, এতটুকু ফলো করতে পেরেছো যে এ ভেক্টরটা আর বি ভেক্টরটা হচ্ছে এই বরাবর আর ও কিউ বরাবর। এখন এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্মল এ, বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্মল বি, তাহলে ওপির লেন্থ কত হবে? এ হবে, স্মল এ হবে, রাইট? স্মল এ। এবং ও কিউর লেন্থ কত হবে? বি হবে। এখন আমি যদি এই কিউ পয়েন্ট থেকে একটা লম্ব টানি, যেটার নাম দিলাম এন, এই ও কিউ এন একটা ট্রায়াঙ্গেল, ও কিউ এন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ও কিউ এন যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে কিউ এন ডিভাইডেড বাই ও কিউ কে আমরা কিভাবে লিখতে পারবো? জিওমেট্রিক ভাবে সাইন কস ট্যান কিভাবে লিখতে পারবো? ও এন বাই কিউ এন বাই ও কিউ কে? শুভাঙ্গী? মানে স্যার
ট্যান ওইগুলো দিয়ে বলতে বলছেন? হ্যাঁ, ট্যান সাইন হোয়াটএভার। তো কিউএন বাই ও কিউ কিরকম আসছে? সাইন থিটা। সাইন থিটা, পারফেক্ট, সাইন থিটা, রাইট? তাহলে এটা যদি সাইন থিটা হয় তাহলে কিউএন কত হবে? কিউএন হবে ও কিউ সাইন থিটা। ও কিউ মানে কত? ও কিউ মানে হচ্ছে বি, বি সাইন থিটা, রাইট? বি সাইন থিটা। নাও এটা যদি বি সাইন থিটা হয়, নাও এই সামান্তরিক ও পিউ, ও পি আর কি আর কিউ, এই সামান্তরিকের দ্য এরিয়া অফ দিস প্যারালেলোগ্রাম, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? আই ওয়ান্ট টু সি দ্য রেজড হ্যান্ড। তোমরা তো এই জাস্ট মাধ্যমিক দিয়ে এসো, তোমরা তো ইউ শুড বি মোটিভেটেড এনাফ। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি লিজা? লিজা, হোয়াট উইল বি দ্য সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি শুভাঙ্গী? Isn't it base times the length of সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? শুভাঙ্গী? স্যার গুলিয়ে গেছে সব। ওটা ছিল না যে বেস, বেস ইনটু বেসের অপোজিট পয়েন্টে যে বেসের অপোজিট দিকে যে পয়েন্টটা ছিল সেটা থেকে তার লম্বের দৈর্ঘ্য, দ্য লেন্থ অফ দ্য নর্মাল, রাইট? হ্যাঁ। So the length of the normal on the base. এখন বেস কত, বেসের দৈর্ঘ্য কত? ওপি টাইমস বেস থেকে লম্বটাই তো কিউএন। কিউএন, ওপির দৈর্ঘ্য কত? এ গণিত কিউএন কত? কিউএন বি সাইন থিটা। তার মানে হয়ে গেল আমার এ বি সাইন থিটা। এটাকে আমি লিখতে পারবো এরকম করে, এ মড বি সাইন থিটা। তার মানে এখান থেকে কি শিখতে পারলাম? একটা সামান্তরিক বা একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজেসেন্ট বাহুকে যদি আমি দুটো ভেক্টর দিয়ে ডিনোট করি, ক্রস প্রোডাক্ট বলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এটাকে বলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। দিস ইজ কল্ড জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। জিওমেট্রিক্যাল interpretation. So the cross product of two vectors can be thought of as the area of a parallelogram formed by these two vectors in adjacent way. Okay, so আলটিমেটলি আমার হলো গিয়ে এরিয়াটা হলো এটার ভ্যালুটা প্রমাণ করে, আর ডিরেকশন তোমাদেরকে বলেইছি। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যদি একটা এরিয়া থাকে, সেই এরিয়াটাকে আলটিমেটলি এনসার্কেল করছে কোন পয়েন্ট থেকে স্টার্ট করে। ধরো তুমি যদি এখান থেকে স্টার্ট করো,
সেটা যদি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ তার উপর ডিরেকশন, তার উপর ডিপেন্ড করে তার ডিরেকশন হয়। তো এখানে এই এরিয়াটা এই সামান্তরিক ওপি আর কিউ ডিরেকশন হবে ওপরের দিকে, মানে আমি এখানে বড় করে লিখে দিই কিরকম ডিরেকশনটা হচ্ছে। এখানে বড় করে লিখি উপরের দিকে, মানে আমরা কিভাবে দেখিয়েছিলাম, এরকম ডট, রাইট। এবার আমরা পড়ব কয়েকটা প্রপার্টিজ। ওকে, ফার্স্ট প্রপার্টি আমরা আগের দিনই শিখেছি, ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। কিরকম? I cap cross j cap was not equal to j cap cross I cap. Okay. Second property is it is not distributive. মানে অর্ডার ডিপেন্ড করে, অর্ডারের উপর ডিপেন্ড করে। তাহলে I cross j cross k cross will be not equals to I cross j cross times k cross. Okay, so it's not distributive. So rather I have to write in a different way, in a general way. Let's say A cross B cross C will not equals to A cross B cross C, and it is also not associative, means A cross B plus C cannot be, we cannot write like this, A cross B and then A cross C. Okay, so it's not associative again. It's not. It is not associative. Okay, so if that's that, so this is the end of this vector thing. I will then again, so now you guys know about differentiation, you guys don't know about integration, but you guys know about differentiation, derivative. You have started, or it's just like you have just started taking classes in mathematics? Suvangi, Lisa, am I audible? Hello. Yes, sir. So তোমরা কি ডেরিভেটিভ পড়েছো? No, sir. Okay, so please respond, otherwise it will be difficult for me. I'm not seeing any reason for not responding. Okay, so then we will start learning a few differentiation and in these tricks, and that will be useful for us, for our system. So you don't need to know all of these things, but it's always interesting to. So this is called differential calculus. So
আমি তোমাকে একটা ছোট্ট স্টোরি বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি। ধরো ধরো এটা একটা, এদিকে আমি ওয়াই প্লট করছি, গ্রাফ নয়, এদিকে আমি পড়ছি ওয়াই, এদিকে একটা এক্স। ঠিক আছে, এক্স এর একটা সার্টেন ভ্যালুর জন্য, এক্স এর সার্টেন ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু আছে। আবার বুঝতে পেরেছো, এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু আছে, এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য। তাহলে মানে আমরা যদি এই পয়েন্টটাকে ধরি, এক্স এর এই ভ্যালুটার জন্য এখানে ওয়াই এর ভ্যালু আছে। দেখতে পাচ্ছ আমার জিনিসটাকে, নোটসে Yes, দেখতে sir. পাচ্ছ? তো এক্স এর প্রতিটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু আছে। তো এটাকে বোঝানোর জন্য আমি, এটা যদি কন্টিনিউয়াস হয় তো সেটাকে এরকম একটা লাইন আকারে লিখতে পারবো। তার মানে এই লাইনের মধ্যে এক্স এর একটা ভ্যালু আছে, যেটা করেসপন্ড করে ওয়াই এর একটা ভ্যালু। ধরো আমি লিখলাম ওয়াই ইজ ইকাল টু 2x²। তাহলে এক্স ইজ ইকাল টু 2 হলে ওয়াই ইজ ইকাল টু কত হবে? স্যার আরেকবার বলুন। ধরো ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক হচ্ছে ওয়াই ইজ ইকাল টু 2x²। তাহলে এক্স ইজ ইকাল টু 2 হলে ওয়াই এর ভ্যালু কত হবে? 8 8, রাইট? এক্স ইজ ইকাল টু 3 হলে ওয়াই এর ভ্যালু কত হবে? sir 12 sir 18 18, রাইট? সো মানে আমি বোঝাতে চাইছি যে এক্স এর সার্টেন ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাবে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা বলি ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। সেটাকে লিখি আমরা এরকম করে, ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স, ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স। এটা এইভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স এর ফর্ম কি? এরকম, এফ অফ এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স, মানে ওয়াই এক্স এর আকারে কিভাবে মানে এক্স এর উপর কিরকম ভাবে ডিপেন্ড করে সেটা হচ্ছে আমি এই ফর্মুলা থেকে বুঝতে পারবো। তো সেই জন্য এটাকে বলা হয় ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, সেই জন্য ওকে এভাবে লেখা হয়। ঠিক আছে, এটা একটা সাধারণ উদাহরণ। এবার তুমি ধরো এই লাইনের ওপর একটা পয়েন্ট নাও, ওকে? এই লাইনের ওপর একটা পয়েন্ট নাও, এ পয়েন্ট, ওকে? এ পয়েন্ট, আর একটা পয়েন্ট নাও বি। দিস ইজ এ, দিস ইজ বি। তুমি যদি লাইন টানো দেখবে এই যে এটা এ পয়েন্ট বি পয়েন্ট হলো। তাহলে আমাকে বলো এটা যদি এক্স আর ওয়াই হয়, এ পয়েন্টটাকে যদি এক্স আর ওয়াই বলি, আর বি পয়েন্টটাকে যদি বলি ওয়াই প্লাস ডিওয়াই এক্স প্লাস ডিএক্স, তাহলে এইটা কত হবে? সি। তার মানে এইটা কত হবে? এই 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 দুটো জিনিস বিসি আর এসি কত হবে? বিসি কত হবে? দেন বিসির ভ্যালু কত হবে? এ আর বি এর কোঅর্ডিনেট গুলো যদি এটা হয়, তাহলে বি কত? এখান থেকে এই ডিস্টেন্সটা কত? বি থেকে এই ডিস্টেন্সটা কত? বি থেকে এই ডিস্টেন্সটা কত? বি থেকে এই ডিস্টেন্সটা কত? ওয়াই প্লাস ডিওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, সরি ডেল্টা ওয়াই, লেট মি রাইট ইট, ডেল্টা ওয়াই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, রাইট? এটা তো ওয়াই স্যার ওই কোঅর্ডিনেট। ডিস্টেন্সটা তো এক্স প্লাস ডেল্টা এক্স, কোনটা, কোন দিকেরটা? মানে বি থেকে সি, মানে বি থেকে নিচের দিকে। না, কি করে হচ্ছে? ধরো আমি যদি লিখি 2 3, বি এর ভ্যালু ধরো 2 3। ও সরি, আমি জাস্ট রাইট ইট ইন আ ডিফারেন্ট ওয়ে। ওকে
ওকে, আই আই হ্যাভ রিটেন এক্স এর জায়গায় ওয়াই লিখে দিয়েছি, ওয়াই এর জায়গায়। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তার মানে সি থেকে আবার এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি, সি থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা কত হবে তাহলে? এটা কত লিজা? সি থেকে এই ডিস্টেন্সটা কত? সি থেকে এই ডিস্টেন্সটা ওয়াই হবে না? এটা ওয়াই হবে। তার মানে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স ডেল্টা ওয়াই। সো আই উইল I will, so this will be, this direction will be, this distance will be delta y. Similarly what will be this distance AC? ডেল্টা এক্স। Delta x, right? Great. So this will be y plus delta y minus y delta y, and AC will be x plus delta x minus x delta y. দেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে ট্যান থিটা লিখতে পারি তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। লিখতে পারি না? বিএসি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স লিখতে পারি। এই জন্য এখন প্রশ্নটা হচ্ছে, এটাকে বলা হয় স্লোপ, এটাকে বলা হয়, সরি স্লোপটা আমি পরে আসছি। দিস ইজ কল্ড the rate of change in y with respect to change in x. ওকে, এখন এই এ আর বি এর পয়েন্টের মাঝেও তো অনেক পয়েন্ট আছে, তাই না? এ আর বি পয়েন্টের মাঝেও তো অনেক পয়েন্ট আছে। এখন এ আর বি পয়েন্টটা যদি খুব কাছাকাছি থাকে, তাহলে এই লাইনটা এ পয়েন্টের স্লোপ হয়ে যাবে না? আমি এটাকে, এই ছবিটাকেই বড় করে আঁকছি, তাহলে বুঝতে পারবে তোমরা। এই পোর্শনটাকে আমি জুম করে আঁকছি এখানে। এইটা এ, এটা বি, যখন ওটা দূরে দূরে ছিল পয়েন্টটা এরকম ছিল। যত কাছে কাছে আসবে বি পয়েন্টটা, তারপরে এখানে আসবে, আরো যখন কাছে আসবে তখন এখানে আসবে, যত কাছে আসবে, যখন খুব কাছে এসে যাবে, তখন এটা স্লোপ বলতে পারি কি পারি না এই পয়েন্টে? এটাকে বোঝাতে পারলাম কি বলছি আমি? যত কাছে কাছে আসতে থাকবে, তখন এ পয়েন্ট এটা আস্তে আস্তে স্লোপ হয়ে যাবে না? যত কাছাকাছি আসবে তখন এ পয়েন্টে এটা স্লোপ হয়ে যাবে না লিজা? ইয়েস স্যার। যত বি পয়েন্টটা এ পয়েন্টের কাছাকাছি আসতে থাকবে, তখন ওই মাঝের যে দুজনের কানেক্টিং লাইনটা, সেটা এ পয়েন্টে স্লোপ হয়ে যাবে। ওকে, সো লেট মি রাইট ইট হিয়ার, as b approaches a, that means delta x tends to 0, then tan theta will be limit delta x tends to 0, মানে এটার মানে হলো লিমিট করছি delta x tends to 0। তোমরা লিমিট কি করে লিখতে হয় জানো? না স্যার। লিমিট মানে এই যে জিনিসটা লিখলাম, এই যে আমি জিনিসটা লিখলাম, এই যে জিনিসটা লিখলাম, এইটার মানে হলো গিয়ে, এই যে আমি এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম যেটা, সেটাকেই আমি এইভাবে ম্যাথমেটিক্যালি লিখেছি। লিমিট
ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে বিটা এর কাছাকাছি কাছাকাছি চলে আসছে। ওকে, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা লিখি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। সো এটা কি বলা হয় যে that connecting line between A and B becomes the slope at A। তার মানে এটাকেই বলা হয় আস্তে আস্তে স্লোপ হয়ে যায়। তো দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন, দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন or in our language derivative। সো এরকম যদি হয় তো আমরা এরকম বলতে পারি এবার রুলস অফ ডিফারেন্সিয়েশনস, রুলস অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন। ধরো এরকম থাকলো ডিডিএক্স, এটাকে বলা হয় ডিডিএক্স। কার ডিডিএক্স করছি আমরা? তোর একটা কনস্ট্যান্ট আছে সি কনস্ট্যান্ট আর ওয়াই, এইটা হলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে না, কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ডিওয়াই ডিএক্স। শুধু যদি কনস্ট্যান্টের ইয়ে করি, কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে ধরো 2 3 4, যার ভ্যালু কনস্ট্যান্ট মানে ফিক্সড। শুধু যদি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন নিই তাহলে কি হয়? জিরো। কারণ কনস্ট্যান্ট কি টাইম মানে এক্স এর সাথে সাথে চেঞ্জ করবে? করবে না তো, তাই না? কনস্ট্যান্ট তো চেঞ্জ করবে না, তো সেজন্য কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে জিরো। এবার যদি ধরো দুটো ফাংশন নিই ডিডিএক্স অফ, দুটো ফাংশন ধরো ইউ আর ভি, তাদের ডিফারেন্সিয়েশন করা যাবে এরকম করে ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, মানে দুজনের আলাদা আলাদা করে ইয়ে করবো। ইউ ভিটা কি? ইউ হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, আর ভিটা একটা ফাংশন অফ এক্স। ধরো এখানে আমরা কিভাবে বোঝাবো? ইউটা হলো 2x, ধরো ভিটা হলো 4x, এই 4x স্কোয়ার, দুটো হচ্ছে আলাদা আলাদা ফাংশন, এক সেম ফাংশন না, ঠিক আছে? এরকম কয়েকটা নিয়ম আছে। তো আর একটা নিয়ম হলো ডিডিএক্স অফ ইউভি, দুটো ফাংশন, দুটো এক্স এর ফাংশন তাদের গুণফল, সেটা হলে হবে ইউ ডিভি ডিএক্স। প্রথমে একটাকে ফিক্সড রাখবো, দিয়ে ডিভি ডিএক্স করবো, মানে অন্যটাকে ডিফারেন্সিয়েট করবো, আর তারপরে করবো ভি ডিউ ডিএক্স। প্রথমে আর একটাকে ফিক্সড রেখে অন্যটাকে ডিফারেন্সিয়েট করবো। এগুলোর একটা একটা করে এক্সাম্পল নিলে বুঝতে পারবো, ঠিক আছে? আমি সব একটা একটা করে এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাবো, বাট স্টিল ইউনো জাস্ট বি উইথ মি। এটা হবে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, এটা হবে ভি স্কোয়ার। ওকে, নাও কয়েকটা রুল, ঠিক আছে? ধরো এরকম যদি হয় ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন হচ্ছে এন এর মাথায় পাওয়ার, যদি এরকম জিনিস হয় তাহলে তার ডিফারেন্সিয়েট হবে এন টাইমস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমাকে বলো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4 কত হবে? কে বলতে চাই? লিজা? So 4x to the power 3. 4x টু দি পাওয়ার 3, এই তো তোমরা পারছো, এটা একটা রুল। আর ডিডিএক্স অফ ধরো আরেকটা ফাংশন হয় এরকম করে, এটাকে বলে ইএক্স হচ্ছে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। I understand this is bit difficult, so যদি এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন করো
ওটা ডিফারেন্সিয়েট করো, ওটাই ফিরে আসে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলে কি বললাম? ইয়েস স্যার। ওকে, এখন আর যদি এরকম কনস্ট্যান্ট থাকে ddx অফ ই টু দি পাওয়ার ax কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা বাইরে আসবে আর ই টু দি পাওয়ার ax রয়ে যাবে। ওকে, এগুলো কয়েকটা ফর্মুলা, আস্তে আস্তে তোমরা মনে রাখবে। তাহলে আমাকে বলো, এই রুলগুলোকে কাজে লাগিয়ে আমাকে বলো তাহলে ddx অফ এক্স স্কোয়ার প্লাস 5x টু দি পাওয়ার 4। হ্যাঁ, আগে আরেকটা জিনিসও বলে দিই, তাহলে ddx অফ 5x কিউব কিভাবে করব? আমি কি বলেছিলাম, কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, দিয়ে এক্স কিউবের আমি ডিফারেন্সিয়েট করব। তাহলে এক্স কিউবে ডিফারেন্সিয়েট করলে কোন কি নিয়ম, এই নিয়মটা লাগু হবে। কত হবে তাহলে সেটা? কত হবে লিজা? এক্স কিউব ফর্মুলাতে বসাও, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কত হবে? লিজা, হ্যালো, am I audible? Yes, sir. সো কত হবে বলো? এই তো ফর্মুলা দিয়ে দিয়েছি আমি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 5 বাইরে চলে গেল, এক্স কিউব ডিডিএক্স কত হবে? So ওটা তো 3x থ্রি স্কোয়ার হবে, থ্রি x স্কোয়ার। থ্রি এক্স স্কোয়ার হবে, রাইট? সো 15x স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে ইউজ করে, আর এরকম নিয়ম ছিল যে দুটোকে যদি যোগ থাকে, দুটো ফাংশনের যোগ থাকে, তাহলে আলাদা আলাদা করে ফাংশনগুলোর ডিফারেন্সিয়েট করব। তাহলে এইটা বলো, শুভাঙ্গী বলো কত হবে এটা? dx স্কোয়ার বাই dx প্লাস ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স প্লাস d5x টু দি পাওয়ার 4 বাই dx। ডি ফাইভ এক্স টু দি পাওয়ার 4 বাই ডিএক্স। বাট তারপরে আমার এইটুকু তো করে রাখলে হবে না, তো আমাকে আরো সিম্পলিফাই করতে হবে। এবারে বলো ডিএক্স স্কোয়ার ডিএক্স করলে কত হবে এই ফর্মুলা লাগিয়ে? এখানে এক্স টু দি পাওয়ার 2 আছে, মানে এন মানে কত, 2 আছে, এটা এক্স স্কোয়ার আছে, 20x টু দি পাওয়ার 3। এইটার জন্য বলছো, এটার জন্য তো? হ্যাঁ হ্যাঁ। তো এটা পরে বলছি তো, 20 ইউ মিন 25 ইন্টু 4 এক্স টু দি পাওয়ার 3। আর এটার জন্য বলো, এটার জন্য কত হবে? Just 2x 2x, right? Fantastic. Hey, you are quick learner. So this will be 2x plus 20x cube. বোঝা গেল? কঠিন কিছু? এগুলো তোমাদের নতুন বলে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, আমি আরেকটা করি নাকি? আরেকটা, হ্যাঁ। তো ddx of, ধরো ddx of x স্কোয়ার ই টু দি পাওয়ার ax ই টু দি পাওয়ার 5x। তোমরা এ মানে এখন বুঝতে পারবে না, তোমরা ভুলিয়ে ফেলবে। টু দি পাওয়ার 5x, এখানে দুটো ফাংশন আছে, এখানে একটা ফাংশন, এটা আলাদা ফাংশন, রাইট? রাইট লিজা, দুটোকে আলাদা আলাদা ফাংশন লিখতে পারি, এটা ইউ, এটা ভি। এটা কি করে করেছিলাম, আগে ইউ লিখেছিলাম, তারপরে ডিভি ডিএক্স লিখবো, তারপরে ভি লিখবো, তারপরে ডিউ ডিএক্স লিখবো। তাহলে বসিয়ে দাও ইউ আর ভি এর ভ্যালু। ইউ কত, এক্স স্কোয়ার, ডিভি ডিএক্স মানে ডি ই টু দি পাওয়ার 5x বাই ডিএক্স প্লাস, তারপরেরটা ই টু দি পাওয়ার 5x বাইরে থাকবে, আর এটা হবে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। লিজা এবার বলো এটা কত হবে? লিজা
Yes, sir. সো ই টু দি পাওয়ার 5x হলে কত হবে, তার ডিফারেন্সিয়েশন কত হবে, এই ফর্মুলাটা কাজে লাগাও। এখানে a এর ভ্যালু কত, 5. 5। এক্সট্রাঅর্ডিনারি। 5 হলে তাহলে বলো কত হবে। এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো, তার সাথে 5 গুণ হলো, আর তারপরে কত হবে, E to the power 5x. ই টু দি পাওয়ার 5x, এটা একটা টার্ম হয়ে গেল, প্লাস এইটা বলো ই টু দি পাওয়ার 5x যেমন ছিল চলে আসলো। এবার বলো এটা কত হবে, ddx অফ এক্স স্কোয়ার কত হবে, 2x. 2x, রাইট। তাহলে কত হলো উত্তর আমার, 5x স্কোয়ার ই টু দি পাওয়ার 5x প্লাস 2x ই টু দি পাওয়ার 5x। এটাকে আরো কম্প্যাক্ট ভাবে লিখলে এভাবে লিখতে পারবো, 5x স্কোয়ার প্লাস 2x ই টু দি পাওয়ার 5x। ওকে, কঠিন কিছু এটা, কঠিন কিছু, না। তাহলে এটা ইউজ টু হতে হবে তোমাদেরকে। আমি মানে আরেকটা প্রবলেম করা যাক, ইউ বাই ভি, যেটা ইউ বাই ভি সেটা করা যাক। হ্যাঁ। ঠিক আছে, তো ধরো ddx অফ 1 বাই এক্স, 1 বাই এক্স, ddx অফ 1 বাই এক্স। তো এই ddx অফ 1 বাই এক্স মানে এটাকে তো ইউ বাই ভি বলতে পারি, 1 বাই এক্স কে ইউ বাই ভি বলতে পারি। তো তার মানে ইউ কত, ইউ মানে 1, ভি কত, ভি মানে এক্স, ইউ 1 মানে এটা একটা কনস্ট্যান্ট। তার মানে আমি যদি লিখি এখানে কনস্ট্যান্ট যদি লিখি, ফার্স্টে কি বলেছিলাম, ফার্স্টে হবে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ভি ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে আমাকে বলো ডিউ ডিএক্স মানে কনস্ট্যান্টকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করছি, সেটা পজিটিভ নেগেটিভ কি হবে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কে একজন উত্তর, আই ওয়ান্ট টু সি দ্য হ্যান্ড। শুভাঙ্গী, শুভাঙ্গী, ইয়েস স্যার। কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এখানে বলেছি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, হ্যাঁ, হ্যালো, হ্যালো। হ্যাঁ, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0। 0, রাইট। কারণ এই যে ভি ভি কত, ভি আমার এক্স, ইউ কত, ইউ 1, তো d1 অফ dx মাইনাস ইউ 1, তো 1 এখানে থাকলো, ডিভি ডিএক্স, ডিভি ভি মানে কত, ভি মানে এক্স, ডিএক্স ডিভাইডেড বাই ভি মানে কত, ভি মানে এক্স, এক্স স্কোয়ার ছিল। তাহলে এইটা 0 হবে, এই পার্টটা 0 হবে, আর ডিডি এক্স কে ডিডিএক্স করলে কি হবে, ফর্মুলাটা মনে আছে, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে আমার আলটিমেটলি কি লিখবো, প্রথমটা 0, তারপরে মাইনাস, তাহলে ডিডিএক্স অফ এক্স কত হবে, এই ফর্মুলাটা লাগিয়ে বলো ডিডিএক্স অফ এক্স কত হবে, লিজা, লিজা, আর ইউ দেয়ার। Yes, sir. সো এই ফর্মুলাটাকে ইউজ করে বলো কত হবে, এটা তো খুব ইজি না, দেখে বলো এটা। So V. হ্যাঁ, কি কি, So UV. না না ইউভি না, আমি এইটা বলছি, তোমার এটা কি আপডেট হচ্ছে না ঠিক করে, আমি বলেছি যে ডিডিএক্স অফ এক্স, আর ফর্মুলাটা তো এটা আছে, ইউ আর ভি কত সেটা তো বসিয়ে নিয়েছি এখানে, ইউ মানে 1 ছিল, এখান থেকে কম্পেয়ার করে 1 বাই এক্স ছিল, তাহলে ইউ 1 ভি এক্স, সেটা বসিয়ে নিয়ে ফর্মুলাটা এরকম করে লিখেছি, লিখে ইউ আর ভি এর ভ্যালুটা মানে ইউ আর ভি কি সেগুলো এখানে বসিয়েছি,
তাহলে এবারে বলো যে ddx অফ x কত হবে? লিজা, ddx অফ x কত হবে? Sir, 1. 1, exactly. So 1. So 1 times 1. This will be 1. আর নিচে v স্কয়ার ছিল মানে x স্কয়ার ছিল। So it will be minus 1 by x স্কয়ার। আসলে তোমরা এখন এটাতে ইউজ টু নো বলে তোমাদের একটু প্রবলেম হচ্ছে, বাট এই নোটটা যখন দেওয়ার পড়ার পর তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে জিনিসটা কি হবে। তো এটাকে বলা হয় ডিফারেন্সিয়েট করা। ওকে, তো আপাতত এইটুকুই, বেশি এটার ডিপতে গেলে তোমাদের প্রবলেম হবে। তো লেটস গো টু দ্য নেক্সট থিং which is called integration. বেশি ডেপথে এই জিনিসগুলো হচ্ছে না, কারণ তোমরা এগুলো সব পরে শিখবে, আর তোমরা ইউজ টু হয়ে যাবে। তোমরা যাবে 11-12 যখন ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করবে, তার আগে ফিজিক্সে এইগুলো করে তোমরা ইউজ টু হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, সো ইন্টিগ্রেশন হচ্ছে আমরা আগেরবার কি পড়লাম? আগেরবার এরকম পড়লাম, একটা ফাংশন y সেটাকে এরকম fx হিসেবে লিখতে পারি। এরকম যদি হয়, ইন্টিগ্রেশন বলে এটা অন্য উপায়, ইন্টিগ্রেশন বলে fx, এটা অন্য পদ্ধতি। fx এটা ক্যাপিটাল fx হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ স্মল fx, ঠিক আছে? স্মল fx টা কি, সেটাকে আমরা লিখি এরকম করে লিখি, এটা এরকম একটা বাঁকানো চিহ্ন, তারপরে আমরা লিখি fx টাকে, যার ইন্টিগ্রেশন করব, তারপরে যে ভ্যারিয়েবলটা লিখি সেটা তার পাশে dx লিখে দিই। বোঝা গেল? তাহলে ক্যাপিটাল fx যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ fx, সেটাকে এভাবে লিখি, একটা বাঁকা চিহ্ন, এটাকে ইন্টিগ্রেশনের সিম্বল এটা, তারপরে লিখি যার ইন্টিগ্রেশন করব, এটাকে বলা হয় ইন্টিগ্রাল, আর যার রেসপেক্টে করব সেটা x, তার আগে একটা dx লিখে দেবো। ঠিক আছে, এবার এটাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল, কারণ এখানে কোনো লিমিট নেই, সিন্স ইট হ্যাজ নো লিমিটস। লিমিট মানে কি, এই যে এখানে একটা দেওয়া হয় আর এখানে একটা দেওয়া হয়, এই টপ, এই নিচে আর উপরে দেওয়া হয়, ঠিক আছে, লিমিট নেই। ঠিক আছে, এটাকে বলে ইন্টিগ্রাল, এই সিম্বলটাকে বলা হয় ইন্টিগ্রেশন সিম্বল বা ইন্টিগ্রাল সিম্বল। ওকে, আর যখন আমরা এই fx-টাকেই b আর a এই দুটো লিমিটের উপরে লিখবো, সেটাকে লেখা হয় এরকম করে ba fx dx। তার মানে এই ইন্টিগ্রালটা করে ওই আগের মতো যেরকম x y x এর যেরকম ফর্ম পেয়েছিলাম, পাওয়ার পর তাতে b আর a এর লিমিট প্রয়োগ করব। ওকে, তাতে b আর a এর লিমিট প্রয়োগ করব। এবার তোমাদেরকে কয়েকটা নিয়ম শিখিয়ে দিই যে কিরকম করে করতে হবে। সেটা হচ্ছে যে যদি আমার ইন্টিগ্রাল হয়, কয়েকটা ফর্মুলা, আমরা এখানে দুটো ভাবে লিখবো, এখানে যাবে fx, এখানে যাবে fx, sorry, let me write in a different way, that will be a good thing. So just a minute, let me write it, this is fx, this is capital fx, আর আলটিমেটলি লিখবো কি করে? দেখো, যদি আমার fx হয় x টু দি পাওয়ার n except n
except n is equal to -1, মানে n is equal to -1 ছাড়া যে কোনো পাওয়ার হলে fx হবে x to the power n plus 1 divided by n plus 1, ওকে, x to the power n plus 1 divided by n plus 1। এখানে ইন্টিগ্রেশন করার পর একটা তো এটাকে কিভাবে লিখবো আমার সাথে বলো। শুভাঙ্গী, শুভাঙ্গী, আচ্ছা স্যার, এটা -1 এর বদলে -2 হলেও হবে? মাইনাস না মানে না, এটা শুধু ছাড়া। শুধু x টু দি পাওয়ার n এর জন্য যদি x টু fx ইজ ইকুয়াল টু যদি x টু দি পাওয়ার n হয় তাহলে ক্যাপিটাল fx টা এইটা হবে সব ক্ষেত্রে, শুধুমাত্র n ইজ ইকুয়াল টু -1 হলে ওটা হবে না, অন্য ফর্মুলা হবে, ঠিক আছে। ওকে। তো n ইজ ইকুয়াল টু -1 মানে কি, x টু দি পাওয়ার -1 মানে কি, x টু দি পাওয়ার -1 মানে 1/x, রাইট? x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, ঠিক কি ভুল শুভাঙ্গী? x টু দি পাওয়ার -1 মানে হলো 1/x। সূচক ভুলে গেছো? শুভাঙ্গী, লিজা, হ্যালো হ্যাঁ, x টু দি পাওয়ার স্যার, -1। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, অনেকক্ষণ ধরে বলছি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, ওকে 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 প্রবলেম। ওকে, সো x টু দি পাওয়ার 1 মানে 1/x, সো হ্যাঁ this will be যখন হবে 1/x তখন এটা হবে log x, এটাকে বলে log। তোমরা log জানো তো কি লিজা? Yes, sir. তো এখানে লন মানে হলো, লন মানে যেটা হচ্ছে log x, কিন্তু বেসটা হচ্ছে e, ফিজিক্সের ভাষায় একে লেখা হয় ln x, ওকে। তো আমরা এরকম করে বললে তাহলে আমরা কিভাবে লিখবো, এরকম একটা প্রথমে চিহ্ন আঁকবো, চিহ্ন আঁকার পর ফার্স্টে fx টা আঁকবো, fx টা লিখবো, এখানে fx ইজ ইকুয়াল টু কত হবে, x টু দি পাওয়ার n, রাইট? fx হচ্ছে x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx, সেটা মানে হবে কিভাবে লিখবো, তাহলে এটা যদি fx হয় তাহলে ক্যাপিটাল fx কত হবে, তাহলে এটাকে কিভাবে লিখবো, এই ফর্মুলাটাকে যদি আমি এইভাবে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো বলো? এটাই তো fx ছিল, তার মানে এটা হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, রাইট? ইয়েস স্যার। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এটাই হচ্ছে আমার ক্যাপিটাল x, এর সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যোগ করে, বাট যেটা আমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে এইটা করলে হবে ইনডিফিনিট ইন্টিগ্রাল। এরপরে এর মধ্যে যদি দুটো ভ্যালু দিয়ে দিই, লোয়ার লিমিট আর আপার লিমিট, যেখানে এখানে a বা b করে দিলে আমাকে এখানে a আর b এই দুটো লিমিটে যোগ করতে হবে। b মানে হলো গিয়ে b লিমিট আর a আপার লিমিট, আর a মানে হলো গিয়ে লোয়ার লিমিট। আপার লিমিটের জন্য পজিটিভ হবে, লোয়ার লিমিটের জন্য মাইনাস দিয়ে x এর জায়গায় a ভ্যালুটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে? সেটা যদি হয় এটাকে কিভাবে লিখবো, এটাকে এভাবে লিখবো 1/n, প্রথমে হবে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার n প্লাস, যদি দুটো লিমিট থাকে তাহলে কিভাবে লিখবো, b টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। যখন লিমিট বসাবো তখন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই, ওটা মাইনাস হয়ে যাবে। তো a টু দি পাওয়ার, তাহলে বুঝতে পারলে আমি কি বলতে চাইছিলাম, মাইনাস মানে কি, এক্স এর জায়গায় এক্স এর বদলে, মানে এই বি আর এ এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, এই ভ্যারিয়েবল এক্স তার ভ্যালু, তো বি আর এ সেটা বসিয়ে দিলাম এখানে। ফার্স্টের জন্য মানে আপার লিমিটের জন্য পজিটিভ বলেছি, বি মানে পজিটিভ মানে আপার লিমিটের জন্য আগে বসিয়ে দেবো, পুরো ভ্যালুটা নিয়ে নেবো, সেটা পজিটিভ থাকবে। লোয়ার লিমিটের জন্য বসিয়ে দেবো ভ্যালুটা, ভ্যালুটা এটা এরকম হলো, দিয়ে সে তার মাঝে একটা নেগেটিভ দিয়ে দেবো। ওকে, বোঝা গেছে কি বললাম? এটা বোঝা গেছে? এটাকে আরেকবার বলবো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, বুঝতে হবে মন দিয়ে।
লিজা, হ্যাঁ স্যার বোঝা গেছে। তোমরা এগুলোকে নিয়ে প্র্যাকটিস করবে। আমি প্রবলেম দেবো যখন ওই ডাউট ক্লিয়ারিং সেশনের পরেই আমি প্রবলেম সলভিং মানে প্রবলেমস দেবো, কারণ প্রবলেমগুলো সাইড বাই সাইড তোমরা করতে থাকবে, দেন একটা প্রবলেম সলভিং সেশন হবে। তো আম- হ্যাঁ হ্যাঁ ওপরে শুভা, বি আর যেমন এ দেয়া হলো, হ্যাঁ মানে লিমিট, ওটা এটা ওপরে বিটা নিচে এরকম দেয়া যাবে না? হ্যাঁ দেওয়া যেতে পারে। এ আর বি এগুলো জাস্ট একটা ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে। এ আর বি একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। এগুলো একটা সার্টেন আচ্ছা। ভ্যালু হবে, 3 2 5 এরকম ভ্যালু হবে, বুঝতে পেরেছো? হুম, তো এটা এখানে জাস্ট লেখার জন্য লিখেছি, এটা জাস্ট একটা মানে মানে জাস্ট এটাকে মানে রিপ্রেজেন্ট করার জন্য, একটা রিপ্রেজেন্ট করছি না তো তার জন্য, তাই না? ওকে। ওকে, এখানেও যদি এখানে ওপরে এ হতো নিচে বি হতো তখন কিরকম হতো শুভাঙ্গী, তুমি বলো এবার তাহলে। যদি ওপরে বি হতো নিচে, ওপরে এ হতো নিচে বি হতো, তখন তাহলে এ টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n, মানে হোল n প্লাস ওয়ান হ্যাঁ মাইনাস বি টু দি পাওয়ার n প্লাস ওয়ান হ্যাঁ হোল n প্লাস ওয়ান। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে, পারফেক্ট। তো এখানে ফর্মুলাগুলো কয়েকটা লিখে দিই। যদি এফ এক্স সাইন এক্স হয় তাহলে ক্যাপিটাল এফ এক্স হবে মাইনাস কস এক্স। ওকে, যদি এফ এক্স সেক্স স্কোয়ার এক্স হয় এটা হবে ট্যান এক্স। ওকে, যদি কস এক্স হয় তখন হবে সাইন এক্স। এটাকে কিভাবে লিখবো, এটাকে এভাবে লিখবো, সাপোজ এখানে আছে সাইন এক্স, সাইন এক্স এক্স একটা ফাংশন ডিএক্স, তাহলে এটা কত উত্তর হবে, সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে উত্তরটা কত হবে, ফর্মুলা লেখা আছে, কত হবে, কত হবে শুভাঙ্গী? স্যার কস কস না মাইনাস কস? মাইনাস কস। মাইনাস কস এক্স, রাইট, মাইনাস কস এক্স। এখানে যদি দুটো লিমিট নিই এ আর বি, তখন আমাকে এখানে লিমিট বসাতে হবে এ আর বি, বসালে কত হবে, বসালে উত্তরটা কত হবে, এ আর বি লিমিট বসালে লিজা? Yes, sir. মাইনাস কস এক্স হলো, এবারে লিমিট দিয়েছি এ আর বি, তাহলে উত্তরটা কত হবে, প্রথমে বি এর জন্য বসাবো, তারপরে এ এর জন্য বসিয়ে মাইনাস করব, বলো কত হবে? Sir, b to the power x plus 1. বি টু দি পাওয়ার, X plus 1. না বি টু দি পাওয়ার কেন হবে, এইটা মানে হচ্ছে যে বি আর এ এর লিমিট, এখানে বসিয়েছি দেখো বি আর এ, বি আর এ বসিয়েছি মানে এক্স এর বদলে বি বসে যাবে, আর এক্স এর বদলে বি, আর আরেকবার এক্স এর বদলে এ। এই বি আর এ এইগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, তো এখানে বসাও এক্স এর ভ্যালু। প্রথমে বি এর জন্য কত হবে এক্স এর ভ্যালু, বি সরি বি এর জন্য এক্স এর ভ্যালু বি এর জন্য কত হবে, প্রথমে কস অফ বি, কস বি, রাইট? Yes, sir. হ্যালো লিজা? Yes, sir. Yes, sir. But not cos b, there is a minus sign there, minus cos b, and there will be minus of minus cos a, বোঝা গেল? যেখানে যদি মাইনাস সাইনটা আছে তো মাইনাস অফ মাইনাস কস এ, তো মাইনাস অফ মাইনাস কস এ হলে মাইনাস কস বি প্লাস কস এ। বোঝাতে পেরেছি আমি? কোনো কনফিউশন আছে লিজা? Yes, sir. কোনো কনফিউশন আছে? প্লিজ টেল No, মি। sir. ওকে ওকে, সো দিস ইজ দ্য ইন্টিগ্রেশন। দেন আমরা আরেকটা জিনিস পড়বো, এখানে আরো অনেক ফর্মুলা আমি লিখতে পারি। তো যেমন যদি আমি যদি এখানে লিখি, আবার কয়েকটা ফর্মুলা লিখে দিই, তোমাদের সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে মনে রাখতে। আবার এখানে এটা লিখি এফ এক্স, ক্যাপিটাল এফ এক্স, এভাবে লেখার থেকে আই থিঙ্ক তোমরা এভাবে ভালো বুঝতে পারবে। দিস ইজ লেটস সে এ বি ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, that will be e to the power x, sorry this is x, so this is
So this will be e to the power x and ab, that means e to the power b minus e to the power a, আবার এরকম করে a b 1 by x dx, এরকম করলে হবে ln x, a b টা হবে log of b minus ln of a, like this. এবার আরেকটা পয়েন্ট আমি ডিনোট করতে চাই, সেটা হলো integration is reverse of differentiation. মানে হলো লুজলি স্পিকিং fx এইটা হবে ddx of capital Fx, ddx of capital Fx. আমরা একটু আগে কি পড়েছিলাম, যে দুটো জিনিস আমি লিখছি পাশাপাশি, বুঝতে পারবে যে fx of x to the power n dx এটা কত হয়, x to the power n plus 1 divided by n plus 1, তাহলে স্মল fx এটা লিজা, এটা তো স্মল fx। Yes, sir. তাহলে এটা যদি স্মল fx হয়, আমাদেরকে প্রমাণ করতে হবে যে ইন্টিগ্রেশনটা রিভার্স হলে, তুমি একটুখানি এটা করে দেখো যে fx টা ক্যাপিটাল fx কে ডিফারেন্সিয়েট করে, তাহলে ddx of capital Fx করলে ddx of x to the power n plus 1 divided by n plus 1, এর ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশনের নিয়ম কি জেনেছিলাম, ddx of x to the power n will be n x to the power n plus 1, sorry x minus 1, n x to the power n minus 1. না আমার সাথে লিজা বলবে, লিজা আনমিউট ইয়োরসেলফ, লিজা, Yes, sir. ইয়া। সো n প্লাস 1, নিচে যে n প্লাস 1 টা আছে এটা তো একটা কনস্ট্যান্ট, Yes, sir. কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে মানে আমি কি বলেছিলাম যে কনস্ট্যান্ট থাকে কোনো ফাংশনের সাথে, কনস্ট্যান্টটা বাইরে চলে যাবে, Yes, sir. তাহলে 1 বাই n টা বাইরে চলে গেল, 1 বাই n প্লাস 1 টা বাইরে চলে গেল, পড়ে রইল কি ddx of x to the power n plus 1, তাই তো? Yes, sir. ওকে, সো নাও এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমাকে বলো ddx of x to the power n plus 1 টা কত হবে। এখানে n এর বদলে এটা হয়ে যাবে n plus 1, তাহলে আমাকে বলো কত হবে, জাস্ট ফর্মুলাতে বসিয়ে দাও। এখানে ছিল x to the power n, তার জন্য হয়েছিল n x to the power n minus 1, তো n এর জায়গায় এখানে n plus 1 বসিয়ে দাও, তো দিয়ে করো কত হবে লিজা? লিজা, লিজা, শুভাঙ্গী, Yes, sir. N plus 1 n into plus, x to the power n. এক্স্যাক্টলি, ফ্যান্টাস্টিক, x to the power n, তাহলে এই n plus 1 এই n plus 1 কেটে গেল, পড়ে রইল কি x to the power n, তাই তো শুভাঙ্গী? Yes, sir. তাহলে এইটাই তো আমার fx ছিল, x to the power n কে ইন্টিগ্রেশন করে আমি এটা পেয়েছিলাম, তাহলে যেটা পেয়েছিলাম সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমি আবার ওই x to the power n টাই ফিরে পেলাম। তার মানে আমি বলতে পারি যে ইন্টিগ্রেশন ইজ আ রিভার্স অফ ডিফারেন্সিয়েশন, সর্ট অফ, রাইট? এটা বুঝতে পারলে, এটা ফিল করতে পারলে কি বলতে চাইছি আমি, যে ইন্টিগ্রেশনের পরে যে আনসারটা পাবো সেটাকে ডিফারেন্সিয়েট করলে যার ইন্টিগ্রেশন করছি সেটা ফেরত পাবো।
শুভাঙ্গী, আমার পয়েন্টটা বোঝা Yes, গেছে? sir. হ্যাঁ, পয়েন্টটা বোঝা গেছে? হ্যাঁ Okay, great, 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 great. Now we will see a different thing. It's called infinite series. Okay, এটা জাস্ট মনে রেখে দিও। Infinite geometric series. যদি এরকম একটা সিরিজ হয় 1 ax, I think this will be much more difficult for you. Let me not go into these details. We will come back to this. I think this will be difficult for you guys. Okay, so let me go into a different thing which is called significant digits. Significant digits. Significant digits. তোমাদের সবার কাছে তোমরা সবাই স্কেল ইউজ করেছো? স্কেল ইউজ করেছো তো? জ্যামিতি কম্পাসের স্কেল। ইয়েস স্যার তো জ্যামিতি কম্পাসের স্কেলে সবথেকে বড় দাগগুলো বিগার যে মার্কগুলো ছিল সেগুলো কিসের মার্ক ছিল? সেন্টিমিটারের তো নাকি অন্য কিছুর? বিগার, হ্যাঁ সেন্টিমিটারেরই ছিল সেন্টিমিটারের। বিগার লাইন্স or digitize bigger line or digitation were of centimeter, right? So this was like scale, this was one scale, so this was 1 0, this was 1, this was 2, and in between there are 10 marks. And smaller ওই 10 মার্কস গুলো কত মিলিমিটারের ছিল? ওই এগুলো স্মলার মার্কস গুলো লিজা Yes, sir. স্কেলে জ্যামিতির স্কেলে যে স্মলার মার্ক গুলো ছিল, স্মলার যে লাইন গুলো ছিল ওগুলো কত মানে ওইগুলো কত মিলিমিটারের ছিল? 1 মিলিমিটার, রাইট? ওগুলোকে 1 মিলিমিটার ডিনোট করতে, রাইট? রাইট লিজা? Yes, sir. দ্যাট ইজ কল্ড 1 মিলিমিটার। তার মানে সব থেকে স্মলেস্ট we could measure 1 millimeter. This smallest measurement value is called least count. এটাকে বলা হয় লিস্ট কাউন্ট। ওকে, তার মানে ধরো তুমি এরকম পড়ছো, একটা জিনিসের মেজারমেন্ট করছো, এটা 1 আছে, এটা 2 আছে, 1 2 আছে, 1 2 3 4 5 হোয়াটএভার। ধরো এরকম একটা জায়গায় তুমি যে জিনিসটা মাপছো তার লাইনটা এরকম একটা জায়গায় পৌঁছে গেল, তো তুমি কত মাপবে? কত মাপবে বলবে? মেজারমেন্টটা কত বলবে লিজা? কত মেজারমেন্ট বলবে লিজা? So 1.35. কেন 3.5 বললে? 3.4 কেন নয়? তুমি তো এখান পর্যন্ত শিওরলি বলতে পারছো যে মেজারমেন্ট তুমি শিওরলি বলতে পারছো যে 1.3 তো হবেই, কারণ 3 ঘর সরছে। তুমি যে আন্দাজে যে 5টা বললে,
এইটাকে বলা হয় এই যে এই তার মানে বুঝতে পারলে সিগনিফিক্যান্ট ডিজিটস কেন ইম্পর্টেন্ট সেটা তোমার কথাতেই বুঝতে পারা যাবে। এটা 5। শুভাঙ্গী তুমি কত বলবে? 1.35 বলতাম। কিন্তু আমি যদি বলি 3 4 5 তো 0.5 তো এই জায়গাটাই হতে পারে। কেউ যদি বলে 1.36, তার মানে হলো যে আমরা যে লাস্ট যে ডিজিটটা সেটা আমরা গেস করে বলছি, গেস উইদিন ইওর এস্টিমেশন, রাইট? ওটা আমরা এস্টিমেট করে বললাম না, তাই না লিজা? লাস্টের যে ডিজিটের কথা বললাম সেটা আমরা এস্টিমেট করে বললাম। তুমি 5 বললে, আমি 3 বললাম, এই 4 বললো, তাই না? তাই না লিজা? Yes, sir. তাই তা? তো এই জন্য বলা হয় যে যতটুকু পর্যন্ত আমরা গেস করে বলতে পারবো, কিন্তু তারপরে তুমি যদি বলতে 5 6 7 সেটা তো সম্ভব নয়। মানে 1.3567 এত কিছু বলা সম্ভব নয়। আমরা বলতে পারি যে এর মাঝের যে অংশটা সেটা কতটাতে যেতে পারে। তো এই জন্য এই যে এটাকে বলা হয় একটা যখনই মেজারমেন্ট করব সেটা কতগুলো ডিজিট সিগনিফিক্যান্ট, হাউ মেনি ডিজিটস are significant for the measurement. Sir, বলছি আমার এই 5:45 হ্যাঁ 5:45। 5:45 থেকে একটা টিউশন আছে, তো আমি এখানে ক্লাসটা ক্লোজ করব। Okay, okay. So we will meet then on Tuesday, right? So Tuesday there will be problem solving session. I will finish this, significant digits part, and you will get the notes and videos. Okay. ওকে স্যার, ওকে স্যার। Okay. Bye. Okay. So now Subhangi, so we will say this. তোমার ক্লাস নেই তো? না, Okay. নেই। So how many digits are significant for this measurement? তো এখানে কতগুলো ডিজিট হলো সিগনিফিক্যান্ট? কতগুলো ডিজিট আছে এখানে? 3 digits. 3 digits are there, right? Yes, sir. Which are significant? সব থেকে লেফট মোস্ট যে ডিজিটটাকে সেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। রাইট মোস্ট ডিজিটটাকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে শুভাঙ্গী এখানে সব থেকে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট কোনটা? 5. 5, এক্স্যাক্টলি। এরপরে যখন 0 থাকবে তখন আমার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ধরো একটা মেজারমেন্ট হয়েছে 600 মিলিমিটার, 600 মিলিমিটার বলে দিয়েছি, কিন্তু আমি স্কেলটা কত কত কিরকম করে মেজারমেন্ট করতে পারে, মানে স্কেলটার বড় দাগটা কত, ছোট দাগটা কত, সেটা যদি না জানি তাহলে বলতে পারবো না। ধরো এইটা যদি একটা মিটারে শুধু দাগ থাকতো, মানে ধরো 0 মিটারে দাগ আছে, 1 মিটারে দাগ আছে, এরপরে গিয়ে আবার 2 মিটারে দাগ থাকবে, তাহলে 600 মিলিমিটারটা এর মাঝামাঝি কোনো একটা জায়গায় পড়তো, তাই তো? হ্যাঁ, স্যার। 600 মিলিমিটারটা এরকম একটা কোনো জায়গায় থাকতো, তখন আমরা এভাবে লিখতাম না 0.600 মিটার। সেক্ষেত্রে আমার একমাত্র একটা ডিজিটই ইম্পর্টেন্ট হতো, 6 ডিজিটটা, তাই না? কারণ 0 থেকে 1 এর মধ্যে কোনটা হতো। তার মানে সিগনিফিক্যান্ট ডিজিট ডিপেন্ডস
অন দ্য লিস্ট কাউন্ট। এটা যদি আবার যদি এটা এরকম হতো, তোমার সেন্টিমিটার স্কেল হতো, তাহলে এরকম হতো 0, 10, 20, 30, 40, 50, 60। তার মানে 60 পর্যন্ত মেজার করতে পারতাম আমরা। 60 সেন্টিমিটার হতো না, 600 মিলিমিটার মানে 60 সেন্টিমিটার হতো। ইয়েস স্যার। তার মানে এখানে সিগনিফিকেন্ট ডিজিট হতো, তার মানে এখানে সিগনিফিকেন্ট ডিজিট হতো, সিগনিফিকেন্ট, দিস ইজ কল্ড সেন্টিমিটার স্কেল, দিস ইজ মিটার। সো এখানে ফর 600 মিটার দিস ইজ significant digits, significant digit number, সরি নাম্বার অফ লিখতে হবে, না পরে আবার তোমার নোট পড়ার সময় ভুলভাল পড়বে। নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিটস হবে 1। এখানে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট হবে 2, রাইট? কারণ আমি এখানে 60 পর্যন্ত মেজার করতে পারবো, 6 তাই তো? 60 সেন্টিমিটার মানে 600 মিলিমিটার। ওকে। ইয়েস। আর যদি মিলিমিটার স্কেল হতো তাহলে কটা পর্যন্ত মেজার করতাম? ফর মিলিমিটার স্কেল, মিলিমিটার স্কেল মানে একদম 600 পর্যন্ত মেজার করতে পারতাম, 600 মিলিমিটার পুরো একদম লাস্ট 0টা পর্যন্ত মেজার করতে পারতাম, তাই না? তো এখানে ডিজিট, নাম্বার অফ ডিজিট হবে 3। পারফেক্ট, এই তো তুমি শিখে যাচ্ছ টুকটুক করে। এরপরে এইগুলোকে মানে বোঝানোর জন্য, মানে সিগনিফিকেন্ট ডিজিটগুলোকে প্রকাশ করার জন্য, টু এক্সপ্রেস significant digit, we write them in terms of power of 10, ওকে। তার মানে 600টাকে আমরা যদি মিটার স্কেলে লিখতাম, তাহলে মানে আমাদেরকে এভাবে লিখতে হতো 0.6 ইন্টু, সরি, মিটার স্কেলে হলে আমাদের কাছে একটাই ছিল, আমাদের কাছে একটাই ডিজিট ছিল, তো 6 ইন্টু 10⁻² মিলিমিটার এভাবে লিখতাম। সেন্টিমিটার স্কেল হলে কিভাবে লিখতাম? কটা ডিজিট ছিল আমার? 2, তাই তো? তখন আমি লিখতাম 6.0 ইন্টু 10⁻² মিটার, মিলিমিটার। মিলিমিটার স্কেল হলে কিভাবে লিখতাম? মিলিমিটার স্কেল হলে আমরা এভাবে লিখতাম 6.00 ইন্টু 10⁻² মিলিমিটার। বোঝাতে পারলাম কি বলছি? যটা করে ডিজিট বাড়তে থাকবে, জিরোর ক্ষেত্রে এরকম করে করতাম। আর একটা জিনিস যেটা আসে সেটা হলো যে মানে আরেকটা রুলগুলো মনে রাখবে, পরবর্তী ক্ষেত্রে এটা থেকে প্রচুর আসবে, কোয়েশ্চেন আসবে, এটা থেকে প্রত্যেকবার একটা না দুটো করে জয়েন্টে কোয়েশ্চেন আসে। সে রুলটা হচ্ছে, ইফ দ্য ইন্টিজার part is 0, if the integer part is 0, any number of continuous 0 after the decimal point is insignificant. এটার মানেটা কি সেটা এক্সাম্পল দিয়ে বুঝবো আমরা। হ্যাঁ, মানেটা হলো, ধরো এই একটা নাম্বার ধরো 0.000345, এখানে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট এইটা অনুযায়ী পড়লে কি করে হবে, যে যদি ইন্টিজার পার্টটা মানে দশমিকের আগের পার্টটা যদি শুধু 0 হয়, তাহলে
দশমিকের পরে যতগুলো কন্টিনিউয়াস জিরো থাকবে সেইগুলো সব ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে, মানে এইগুলোকে আমরা ধরবোই না, শুধু এই 3টে ডিজিট আমার সিগনিফিক্যান্ট হবে। তার মানে নাম্বার অফ ডিজিট কটা হবে? হ্যাঁ, কি 3 এক্স্যাক্টলি। নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিটস উইল বি 3। তাহলে আমাকে এবারে এটা বলো, এটার ক্ষেত্রে কত হবে? 0.010003। এটার ক্ষেত্রে কটা হবে ভেবে বলবে, এখানে প্যাচ আছে। আসলে তো দুটো আছে, তারপর তো 1 শুরু হয়ে আবার আবার ডিজিট আছে, হ্যাঁ মানে 3। তার মানে কি, যেই তুমি তুমি ঠিকই ধরেছো যে একটা জিরো আছে, তারপরে তো কন্টিনিউটিটা মানে কন্টিনিউটিটা ব্রেক করে গেল, তো এখানে 1 চলে এলো। তার মানে 1 থেকে 3 এই সব কটা ডিজিটই আমার সিগনিফিক্যান্ট ডিজিট হবে। বুঝতে পেরেছো? এটা বোঝা গেল? হ্যালো, হ্যালো। এটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিটস হিয়ার উইল বি 5, রাইট? yes. এবার আমার এটা বলো, এটার ক্ষেত্রে কটা হবে? এটার ক্ষেত্রে কটা হবে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ডিজিট? 5 ও, ইউ নো দিস। এটা কেন 2 হলো না? ফার্স্ট থেকে তো জিরোটা নেই, তো এক্স্যাক্টলি। ওকে, এইগুলো কিন্তু ভালো করে করে রাখবে পরীক্ষার সময়, এগুলো আর কি অনেকেই জিনিসগুলো পড়ে না ঠিক করে, ঠিক আছে? ওকে, সো আরেকটা জিনিস হচ্ছে রাউন্ড অফ। কি করে রাউন্ড অফ করব, ঠিক আছে? আমি জানি যে এখানটায় এই জায়গাটা একটুখানি অন্য, মানে রাউন্ড অফ করা মানে, ধরো একটা বিশাল বড় নাম্বার আছে, ধরো একটা এরকম নাম্বার আছে 0.3567 8। যদি আমাকে বলে যে এইটা পর্যন্ত আমার সিগনিফিক্যান্ট ডিজিট, মানে এই নাম্বারটা পর্যন্ত আমার সিগনিফিক্যান্ট ডিজিট, বাকিগুলো আমার নেওয়ার নেই, তার মানে দশমিকের পরে কটা সংখ্যা? 1 2 3 4 5, 5th ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমাকে রাউন্ড অফ করতে হবে। সেটা রাউন্ড অফ করার নিয়ম হলো, রাউন্ড অফ করলে আমার লিখতে হবে আমাকে এরকম করে 1.00357। কেন 7 হলো তার নিয়মটা আমি এবারে লিখে দিচ্ছি। ওকে, তার নিয়মটা হলো, ফার্স্ট the digit to be rounded off if the next digit is greater than 5, then add 1 to the digit to be rounded off। এটা মানে হলো গিয়ে, যেই ডিজিটটা তুমি রাউন্ড অফ করতে চাও, তারপরে যে নাম্বারটা সেটা যদি 5-এর থেকে বড় হয়, তাহলে রাউন্ড অফ করার জন্য আমাকে 1 যোগ করতে হবে। সেজন্য দেখো আমি এখানে 1 যোগ করেছি। ওকে, এটা একটা হলো। 2 হচ্ছে if the next digit is less than 5, then just then leave it as it is then leave it as it is মানে এটা যদি 7-এর জায়গায় এরকম নাম্বার হতো 2.0543, এরকম নাম্বার হতো, আমি যদি বলতাম এই ডিজিটটা পর্যন্ত রাউন্ড আপ করতে, তাহলে কত হতো শুভাঙ্গী? সেম থাকতো দুটোই। হ্যাঁ, কত হতো সেটাই বলছি, কত হতো?
2.054. এক্স্যাক্টলি 2.054। ওকে, তাহলে কিন্তু যদি 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 5 হয় তাহলে কি হবে, সেটার জন্য আমি নীল কালিতে লিখছি, ইফ দ্য নেক্সট ডিজিট ইজ exact 5, then if the digit to be rounded off, সেটা যদি odd হয় then +1, যদি ইভেন হয় তাহলে লিভ অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে এইটার বলো কত হবে, 2.045। এটা হলে কত হবে, এই পয়েন্ট পর্যন্ত আমাকে ইয়ে করতে হবে, এটা হলে কত হবে, 2.04 থাকছে। 0.4 থাকছে। যদি এইটা হয় তাহলে কি হবে, ওটা 2.04। ইউ আন্ডারস্ট্যান্ড ইট কোয়াইট ওয়েল। ওকে, সো আর একটু ছোট্ট জিনিস আছে, সেটা শেষ করে দিই, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে। ওকে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হলে কি করে করব, ঠিক আছে, সেটা এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে সেম নিয়ম। নিয়মটা কি, ধরো এরকম একটা দেখছো 13.8 কে আমি যদি ধরো আমি এরকম বলেছি 13.0 ডিভাইডেড বাই 8.0, এটাকে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে, এটা 1.6, okay, then let's keep it 9, then it will be interesting. Okay, let's keeping 9, 1 point, then it will be 4, then again 4, then again 4, like this. ওকে, নাও এরকম করে তো চলতে পারে না, একটা জায়গায় থামতে হবে। তো এটার ক্ষেত্রে বলা হয়েছে যে যে আনসারটা হবে সেই আনসারে, সো লেট মি রাইট ইট হিয়ার, হ্যাঁ এখানে হবে যার ক্ষেত্রে গুণ বা ভাগ করছি, সেখানে সব থেকে কম সংখ্যক সিগনিফিকেন্ট ডিজিট যার হবে উত্তরটাতে সেই সেই সিগনিফিকেন্ট ডিজিটই হবে। তো এখানে সব থেকে কম সিগনিফিকেন্ট ডিজিট কটা, এইটার ক্ষেত্রে কটা সিগনিফিকেন্ট ডিজিট, এটার ক্ষেত্রে কটা সিগনিফিকেন্ট ডিজিট, নিচেরটাতে ক্ষেত্রে একটা, উপরের ক্ষেত্রে দুটো। না নিচেরটার ক্ষেত্রে দুটো, উপরটার ক্ষেত্রে 3টে, কারণ পয়েন্টের পর একটা শূন্য ধরতে হবে না। পয়েন্টের পরে শূন্যটাও ধরতে হবে। হ্যাঁ, পয়েন্টের পর একটা শূন্য ধরতে হবে। তাহলে উপরের জন্য 3টে, নিচের জন্য দুটো। তার মানে সব থেকে লোয়েস্ট কটা হচ্ছে, দুটো। তার মানে 1.4 পর্যন্ত আমাকে ধরতে হবে। এইটা আমার সিগনিফিকেন্ট ডিজিট, এটা পর্যন্ত ধরতে হবে, কিন্তু এরপরে 4 আছে বলে 4ই থাকলো, ঠিক আছে। তো লেট মি রাইট ইট হিয়ার, সো দা নাম্বার অফ significant digit for the result for multiplication or division will be the number of significant digits for lowest will be the number of significant digits for the number for
the number that has the lowest number of significant digits. ওকে, এরপরে আমরা চলে যাব সাবস্ট্রাকশন, লাস্ট পয়েন্ট। আজকে অনেকটা পড়ানো হয়েছে, আই নো দ্যাট ইট ইজ টু মাচ, সাবস্ট্রাকশন আর অ্যাডিশন। এখানে যেটা করব, এগুলো এক্সাম্পল দিয়ে বোঝাটা অনেকটা সহজ। এখানে যেটা করব সেটা আগে নাম্বারগুলোকে ডেসিমেলের চারিদিকে লিখে নেব, ঠিক আছে? ডেসিমেলের চারিদিকে লিখে নেব, ডেসিমেলটাকে এক লাইনে রাখবো, 0.0745 58.2। ওকে, দিয়ে যোগ করে এদের এই লেফট থেকে সব থেকে লাস্ট যে পয়েন্টটা আসছে সেটা থেকে শেষ করে দেবো। তার মানে তুমি যদি দশমিক থেকে লেফট থেকে স্টার্ট করো, এখান থেকে শেষ সিগনিফিকেন্ট ডিজিটটা কার আছে, সবার আগে কার সিগনিফিকেন্ট ডিজিটটা শেষ হয়ে যাচ্ছে? শুভাঙ্গী? 58.2 যেটা আছে সেটা। এইটা না, এটা না, তার মানে এইটা পর্যন্তই আমার সিগনিফিকেন্ট ডিজিট হবে। ওকে, তার ফলে আমি এভাবে লিখে দেবো এটাকে। হ্যাঁ, কিন্তু এটা লেখার সময় আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে বাকি নাম্বারগুলোকে এই 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 যে নাম্বারটা মানে যেইটা সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে সেটাকে রাউন্ড অফ করে নিতে হবে। তাহলে প্রথমটাকে রাউন্ড অফ করলে কত হবে? শুভাঙ্গী, প্রথমটাকে রাউন্ড অফ করলে কি কত হবে এই পয়েন্ট পর্যন্ত? 23.6। এটা 0.1। গ্রেট, এটা 58.2। তার মানে এটা হবে 9, এটা হবে 1, 81. বোঝা গেছে এটা? তো এটা বোঝা গেল, জাস্ট লেফট যে পয়েন্টটা আছে সেটা পর্যন্ত, মানে সব থেকে আগে যেখানে শেষ হচ্ছে সেটাকে বললেই হবে। তো এটা জাস্ট হয়ে গেল, দিস ইজ দ্য এন্ড। সো লেট মি, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স? কোনো কোয়েশ্চেন আছে তোমার? না। ওকে, দেন লেট মি মেক দ্য রেকর্ডিং।